প্রতি কষ্ট দেয়া। তা আমি এই কষ্ট দেয়া থেকে বিরত থাকব। কিন্তু দুই একটা কথা যদি না বলে যাই সেটা তো অবশ্যই সুবিচার হবে না, যেহেতু তারা কষ্ট করে আমাকে ডেকেছেন। বাংলাদেশ স্টাডি ফোরাম কর্তৃক আয়োজিত আজকের এই রাজনৈতিক সংলাপ অনুষ্ঠানের সম্মানিত অতিথিবৃন্দ, যারা উপস্থিত হয়ে এবং স্মরণকালের এত দীর্ঘ সময় পর্যন্ত আলাপ করে আলোচনা করে অংশ নিয়ে আমাদেরকে আনন্দিত করেছেন, সমৃদ্ধ করেছেন, আমরা তাদের প্রতি কৃতজ্ঞ। এবং অডিয়েন্স হিসাবে আপনারা উপস্থিত থেকে যে মগ্নতার সাথে আলোচনা শুনেছেন এবং যেই সক্রিয়তার সাথে এই আলোচনায় অংশগ্রহণ করেছেন, সেটি বাংলাদেশ রাষ্ট্রসত্তার নতুন পরিবর্তনে একটা নতুন অঙ্গীকার ব্যক্ত করে। এজন্য আমরা আশান্বিত হতে পারি এবং আনন্দিত হতে পারি যে আমরা যে ধরনের পরিবর্তনগুলো চাচ্ছি বা আমাদের জাতি পূর্ব থেকে চেয়ে আসছে, ক্রমাগত সেই চাওয়া নবীন থেকে প্রবীণ, প্রবীণ থেকে নবীনে প্রবহমান আছে, সেগুলো ক্রমাগতভাবে পূর্ণতার পথে অগ্রসর হবে এবং সামনের দিনগুলোতে আরও নতুন নতুন আকাঙ্ক্ষা, নতুন নতুন জামানার চাহিদা অনুসারে নতুন স্বপ্ন এবং নতুন বাস্তবতার কনফ্লিক্ট তৈরি হবে এবং সেগুলো অতিক্রম করে একটি কাঙ্ক্ষিত বাংলাদেশ তৈরি হবে। সেই কাঙ্ক্ষিত বাংলাদেশে একদিনে কিংবা এক বছরের মধ্য দিয়ে না পাওয়া গেলেও যুগ যুগ ধরে তার সাধনার পথে অগ্রসর হবে। আজকে সংলাপ যে আমরা বাংলাদেশ স্টাডি ফোরাম আয়োজন করি, মনে রাখতে হবে যে মানুষ যখন তার ভাষা বন্ধ রাখে, মুখ বন্ধ রাখে, তখন সে অপরিচিত। এবং প্রত্যেকটা মানুষই যখন মুখ বন্ধ রাখে তখন প্রত্যেক মানুষই প্রত্যেকের কাছ থেকে অপরিচিত। এই অপরিচিত মানুষ অপরিচিত ভাব নিয়ে যখন বিচরণ করে, তার বন্ধুত্বের কিংবা তার কাছে আসার দরজা ততক্ষণ পর্যন্ত শুরু হয় না। সেক্ষেত্রে সংলাপ হচ্ছে মানুষের ভাব বিনিময়ের প্রথম ধাপ এবং ভালোবাসা এবং বিরোধ নিয়ে কাছাকাছি থাকা এবং কাছাকাছি না থাকা বিষয়ে সিদ্ধান্ত নেওয়ারও একটা উল্লেখযোগ্য ধাপ। সেক্ষেত্রে মানবজাতি যেদিন থেকে সংলাপ শুরু করেছে সেদিন থেকেই তার মানবিক জীবন শুরু হয়েছে এবং মানবজাতি যখন সমষ্টিগতভাবে তার স্বার্থ, দ্বন্দ্ব এবং পরিপূরক কোনো বিষয় নিয়ে আলাপের মধ্য দিয়ে মীমাংসায় উত্তরণের উপায় তালাশ করছে, সেদিন থেকে মানুষের সভ্যতার সূচনা। আমরা বাইবেলিক্যাল এবং কোরআনিক মিথ থেকে এটুকু বুঝি যে আদম সন্তানের মধ্যে হাবিল এবং কাবিল, তাদের মধ্যে যখন সংলাপ হচ্ছিল, সেই সংলাপের বাস্তবতাকে, সৌন্দর্যকে অতিক্রম করে ঔদ্ধত্য দেখিয়েছে এবং অহংকার প্রদর্শন করে গায়ের বল দেখিয়েছে, সে হয়েছে মানব জাতির ইতিহাসে প্রথম হন্তারক তথা হত্যাকারী। আর যে ধৈর্য দেখিয়েছে সংলাপের মধ্য দিয়ে এবং মানুষের শান্তিপূর্ণ ভবিষ্যৎ কামনা করেছে, সেই হাবিলের সন্তানরাই মানব জাতির ইতিহাসে আজও টিকিয়ে আছে এবং সভ্যতার পতাকা বহন করে যাচ্ছে। আমরা দ্বিতীয় কথা বলতে চাচ্ছিলাম যে এই যে সভ্যতা এবং সংলাপের মধ্য দিয়ে রাজনৈতিক সংলাপ সবচেয়ে গুরুতর ব্যাপার। মানুষ সামষ্টিক জীবনযাপন করে এবং সক্ষমতা সম্পন্ন জীবনযাপন করে, কারণ পৃথিবীর উপরে তার কর্তৃত্ব বজায় রাখতে হয়। এখন এই রাজনৈতিক সংলাপ হচ্ছে সংলাপের মধ্যে সবচেয়ে বড় সংলাপ এবং সেই সংলাপ যখন শুরু হয়, সেই সংলাপের শেষ বলতে তেমন একটা থাকে না। এই সংলাপ চলমান প্রক্রিয়া এবং একটা পর্যায়ে গিয়ে যখন এই সংলাপ খুব বেশি চূড়ান্ত বিরোধ দেখা দেয়, তখন ওই যে হাসান কাইয়ুম ভাই যেটা বলেছেন যে বাংলাদেশ যে জন্ম নিয়েছে রাষ্ট্র হিসাবে, সেই রাষ্ট্রটা এক হিসাবে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে মূলত সেই সংবিধানের যুদ্ধেরই রূপান্তরিত আরেকটা রূপ উঠেছে বাংলাদেশ রাষ্ট্রের গঠন। বাংলাদেশে এখন যে কথাটা আজকে বাংলাদেশের রাষ্ট্র হিসাবে সামান্তা শারমিন খুব দারুণভাবে উল্লেখ করেছেন যে রাষ্ট্রকে আমাদের এখন দেখতে হবে একটা এন্টারপ্রাইজ, মানে কোঅপারেটিভ প্রতিষ্ঠান হিসাবে যদি দেখতে যাই, তাহলে এখানে সামষ্টিকভাবে সকলেরই অংশগ্রহণ প্রয়োজন আছে। এই সামষ্টিক অংশগ্রহণ প্রয়োজনীয়তার ভিতর দিয়েই আমাদের যে অগ্রগামিতা সাধিত হবে, সেখানে অনেক কিছুরই মীমাংসা
হয়ে যেতে পারে। তবে একটা কথা উল্লেখ্য যে আমাদের একদল ক্ষমতা আসলে আরেক দলের যে কর্মসূচিগুলো বাতিল করে দেওয়া হয়, এই জায়গায় একটা কথা আমাদের মনে রাখা দরকার আছে, সেটা হচ্ছে এই যে আমরা তো আমাদের দেশে বাংলাদেশে রাজনৈতিক দলগুলোর গঠন প্রক্রিয়া এবং রাজনৈতিক দলগুলোর আদর্শগত সম্পর্ক এবং উত্থান পরস্পর এতটা বিপরীত যে এই বৈপরীত্যজনিত কারণে এক দলের কর্মসূচি আরেক দলের কাছ থেকে গ্রহণ করা খুবই কঠিন হয়ে পড়ে। আমার মনে হয় সময় আমি অনেক বেশি নিয়ে যাচ্ছি, আপনাদের ধৈর্যচ্যুতি না ঘটায় আমার অনেক কথা থাকলো, সেগুলো পরে বলবো আমরা অন্য সময়ে। কিন্তু শুধু এইটুকু বলে যাই, অন্যান্যরা সহ আমরা যে অবস্থায় আজকে আলাপ আলোচনা করেছি, সব আলোচনার ভিতরেই একটাই যে আমাদের কল্যাণ কামনা, আমরা প্রত্যেকের কল্যাণ চাই। কিন্তু কথাটা হচ্ছে যে কল্যাণ চায় সেই কল্যাণ অনেকেরই আবার কল্যাণ বোধের মধ্যে নাও আসতে পারে। এখন সেখানে কি হবে? সেখানে সহজ কথা হচ্ছে যে ঐকমত্য কমিশনের সব কিছু ঐকমত্য হয়েছেন, কিন্তু ঐকমত্য হলেও যে আওয়ামী লীগ, শেখ হাসিনা আওয়ামী লীগ সরকার এবং তার আর সমর্থক গোষ্ঠী যারা দেশ ছেড়ে গেছেন কিংবা দেশে যারা নীরব হয়ে গেছেন, তারাও তো আছেন। সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে আওয়ামী লীগহীন বাংলাদেশে আপনি যে ঐকমত্য কমিশন করেছেন, আমরা যে ঐকমত্য কমিশন করেছি, সেই ঐকমত্য কমিশনেও অনেক ভিন্নমত নিয়ে একমত হয়ে যে একমত হয়েছি, এই একমতওয়ালারা কি আওয়ামী লীগের সামনে আবার ঐকমত্য করতে যাবেন কিনা? যদি তাই না হয় তাহলে এই ঐকমত আবার টিকবে কিনা? এই ঐকমতের রাজনীতি এবং আওয়ামী লীগের সাথে কী ধরনের সম্পর্ক হবে? আওয়ামী লীগ মতামত দিলে সেই মতামতের সাথে কিভাবে ডিল করা হবে, সেটা কীভাবে বোঝাপড়া হবে, এইটা আমাদের মনে রাখতে হবে। মনে রাখতে হবে যে আলী রিয়াজ কমিশনের এই কমিশনই শেষ কথা নয়। আলী রিয়াজ কমিশনের ভিতরে যারা আমরা অংশগ্রহণ করেছি, তারাই বাংলাদেশের সর্বশেষ সিদ্ধান্ত গ্রহণকারী। এই কথা যদি মেনে নিয়ে থাকি তাহলে মনে হয় আমরা ভুল করব। আমাদের এইটাও মনে রাখতে হবে যে আলী রিয়াজ কমিশনের ভিতর দিয়ে যে ঐকমত্য হয়েছে, এইটা বাংলাদেশের একটা 24-এর গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে বিজয়ী শক্তির ঐক্য, কিন্তু পরাজিত শক্তিরও এক সময়ের উত্থান আছে, সেটাও মনে রাখতে হবে। আমি মনে হয় আর কথা না বলেই আপনাদেরকে ধন্যবাদ জানাই এবং আগামীতে বাংলাদেশের সংলাপ অনুষ্ঠানগুলোতে অংশগ্রহণ করবেন এই আমন্ত্রণ জানিয়ে আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। থ্যাংক ইউ।